মানে হিন্দু টেরোরিজম করলে সেটা কথা হয় না, কিন্তু এনি টেরোরিজম মুসলিম টেরোরিজম। আমেরিকা বলে কি গণতন্ত্র, অথচ এই আরব দেশগুলোতে গণতন্ত্র আছে না, সবই তো রাজতন্ত্রে নাই। চলছে। ইরানে কিন্তু নির্বাচন হয়, অবশ্যই। তুরস্কে কিন্তু নির্বাচন হয়। একটা মাত্র অস্ত্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে তাহলে আর ইরানকে দমানোর কোনো সুযোগ নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা দেখলাম যে জেনজির যে তৎপরতা বা আন্দোলনের ভূমিকা, যেমন বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে ককরোচ পার্টি, নেপালে দেখলাম তরুণদের যে আন্দোলনটা, এই যে জেনজির এক কথায় যেটা, জেনজি কি আসলেই আপনার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো মানে গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি করেছে কিনা? 5ই আগস্টে যারা জেল থেকে মুক্ত হওয়ার পর কি কান্নাকাটি করে তরুণদের প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করছো, আর কয়দিন পরে বলে কি তোমরা যতই প্রস্তাব দাও না কেন আমরা পার্লামেন্টে কিছু পাশ করবো না। ওই একই ব্যক্তি বলছে। এখন তো শেক্সপিয়ারের ভাষায় অনুযায়ী নারী তুমি ছলনাময়ী বলা হয়। এখন আমি তো রাজনীতিবিদদেরকে এটা বলা ঠিক হবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন লিবিডির আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ইকরামুল হাসান রোহানি। আজ আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি সাবেক সেনা কর্মকর্তা এবং রণকৌশলবিদ, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। ইতিহাস, রাজনীতি ও বর্তমান ভূরাজনীতি নিয়ে আজ তার সঙ্গে আলাপ করব। চলুন শুরু করা যাক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমাকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। শুরুতে আমরা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে 1947 সালের 14 আগস্ট। এটি আজাদি নাকি দেশভাগ ছিল? এটা আপনার বিশ্লেষণ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। দেশভাগ না হলে তো আজাদি হতো না। সুতরাং আজাদি এবং দেশভাগ আমি যে নামেই আখ্যা দিই না কেন, এটা 47-এর যে বিভাজনটা, এটা আমাদের জন্য অতি জরুরি ছিল। জি। 1957 সালের বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পরে 190 বছর পরে, 90 বছর আমরা ছিলাম ব্রিটিশ শাসনাধীনে। এখানে আমি হিটলারকে একটু কৃতিত্ব দিতে চাই, কারণ হিটলার যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু না করতেন তাহলে ব্রিটিশ সাম্রাজ্য তার যে সাম্রাজ্য চালিয়ে যাওয়ার সক্ষমতা হারাতো না। সুতরাং সেই অর্থে আমাদেরকে আরও দীর্ঘদিন সংগ্রাম করতে হতে পারত। সেই জন্যে এটা একটা কথা আছে না যে কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। জি। তো আমাদের জন্যে ওই অর্থে পৌষ মাস হয়েছে এবং আমাদের এই স্বাধীনতাটা, উপমহাদেশের স্বাধীনতাটা দ্রুততর হয়েছে। আচ্ছা 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 এই যে 14 আগস্ট 1947 সালে যে স্বাধীনতা দিবস, এটি নিয়ে তুলনামূলকভাবে কেন আলোচনা কম হয়? এর ঐতিহাসিক তাৎপর্য কি? এখন আপনি দেখেন, এটা হচ্ছে কি, আমাদের পরবর্তীতে আমরা 1971 সালে যে স্বাধীনতা অর্জন করলাম, সেটা মোটামুটি ওই বিভাজন থেকে, অর্থাৎ 1947-এর বিভাজন থেকে আমরা বের হয়ে এসেছি। সেজন্য ওইটা একটু কম উচ্চারিত হয়। তবে ওইটা না হলে আমরা এটা হতাম না। আপনি খেয়াল করে দেখেন যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং আজকের বাংলাদেশ যে অংশটুকু, সেটা কিন্তু মোটামুটি ওই লাইনের কিছু সংযোজন বিয়োজন আছে। তো ওই 1905 যদি বঙ্গভঙ্গ না হতো তাহলে হয়তোবা 1947 সালের এই মানে যে উপমহাদেশ যে বিভক্ত হলো, তাতে আমরা পাকিস্তানের অংশ হতে পারতাম না। এখন এখানে খুব একটা জটিল বিষয় তৈরি হয়ে গেছে যে এই যে কমিউনিজম এর আবির্ভাবের পর থেকে যে ধর্মটাকে একেবারেই ব্যাকসিটে দেওয়া হয়েছে এবং ধর্মকে বলা হয়েছে আফিম। তো তার ফলে ওই যে ব্রিটিশ উপনিবেশ তথা অন্যান্য উপনিবেশগুলো, তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে আস্তে আস্তে ডিকলোনাইজড হয়ে গেল, কিন্তু তারপরে তখন যেহেতু ক্যাপিটালিস্টের বিরুদ্ধে মোটামুটি একটা ওই দ্বিতীয় মহাযুদ্ধটা, তখন দেখা গেল সোভিয়েত ইউনিয়ন
যে নতুন রূপে আবির্ভূত হলো, সুতরাং এই যে একটা জয় হলো, প্লাস হচ্ছে ওই সমস্ত দেশগুলো যারা ক্যাপিটালিস্ট ছিল ব্রিটিশরা, তো সেটার থেকে মনে হয় যারা এরা একটা অন্যরকম মুক্তি হলো। তো এটা কিন্তু একটা কিছুটা রোমান্টিসিজম ছিল, দেন দেয়ার অফ দি প্র্যাকটিক্যাল রিয়ালিটি। জি, আপনি খেয়াল করে দেখেন যে আমাদের দেশে এই যে বামপন্থী এই ঘরানার রাজনীতিগুলো এখন তাদের কয়জন সমর্থক আছে, নেতা আছে অনেক, আবার লেখাও অনেক। এখানে আমি আপনাকে একটা ছোট্ট একটু পূর্বে ফেরত নিয়ে যাচ্ছি। অবশ্যই। সাপ্তাহিক রোববার একটা পত্রিকা বের হতো এবং এটা সৈয়দ তোসারাব আলীর সম্পাদক ছিলেন, এটা ইত্তেফাক পাবলিকেশনের। তো ওখানে একটা প্রচ্ছদ ছিল, একদা বামপন্থী ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো সেখানে এই যে এখন বর্তমানে সংসদ সদস্য আছেন রুমিন ফারহানা, ওনার বাবা অলি আহাদ ছিলেন, উনি ডেমোক্রেটিক লীগের সভাপতি ছিলেন। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে সেই বামপন্থা এগুলো নিয়ে। তো উনি এটা কথা হলো যে ঠিক আছে, ওটা এক সময়ে আমরা চিন্তা করতাম, কিন্তু এখন সেটার বাস্তবতা ভিন্ন। তো এই মনে করেন এখনও আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৮০ দশকে এবং ৯০ দশকের কিছু অংশ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ওই যে বিপ্লবী ছাত্র মৈত্রীর যে ভোটে তারা জিতে গেল, আমাদের মাহমুদুর রহমান মান্না জাতীয় সমাজতান্ত্রিক দলের পরে বাসদ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের যে রাজনৈতিক আধিপত্য ছিল, এটা হচ্ছে কি ছাত্র জীবনে কিছুটা একটু মানে রোমান্টিসিজম, বামপন্থাকে রোমান্টিসিজম মনে করা হয়। কিন্তু ওই একই ছাত্র যখন এই যে মনে করেন আমলা হয়ে গেল, তখন কিন্তু ওইটা ওই যে আর্টিকেলটার কথা বললাম, ওটা বলছে যে না ঠিক আছে, এক সময় এটা ছিলাম, ওটা ওই বামপন্থী ছিলাম, সেটা স্মৃতি রোমন্থন করে, কিন্তু পরে কিন্তু তার জীবনের অনেক ট্রান্সফরমেশন হয়েছে। এখন আপনি ১৯৪৭ সালের যে বিভাজনটা, ওইটা না হলে আমরা আজকে বাংলাদেশ হতে পারতাম না। অবশ্যই। যেমন পশ্চিম বাংলা এখনো ভারতের অংশ রয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ভূমির বা একটা ভূখণ্ডের ব্যাপারটা আসলো। এবার আসেন, যদি আমরা স্বাধীন হতাম, আপনি চিন্তা করে দেখছেন ভারতে এখন যে সমস্ত মুসলমান জনগোষ্ঠী আছে, তারা কি অবস্থায় আছে। আপনি পশ্চিম বাংলায় কিছুটা ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন এই বিজেপির শুভেন্দু আসার পর, যে শুভেন্দু তৃণমূল কংগ্রেসে ছিল, জি, এখন এখন তাদের কি অবস্থা দেখেন তো। মসজিদে গতকাল আমি দেখলাম একটা ভিডিওতে, মসজিদে আছে কিন্তু তাদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। তো সেই অর্থে ওই বিভাজনটা যৌক্তিকতা বোঝার জন্য এই সমস্ত কয়েকটা উদাহরণ সামনে নিয়ে আসলে হয়। আমরা যদি এবং আমি মনে করি আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে আরেকটা ছোট্ট কথা আমি যোগ করতে চাই। আপনি যদি পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে আমাদের খাজা নাজিমুদ্দিন, উনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ফজলুল কাদের চৌধুরী উনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারপর নুরুল আমিন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, বগুড়ার মোহাম্মদ আলী সাহেব ছিলেন, বাংলার অনেকেই বাংলার অনেক গুরুত্বপূর্ণ পদে। গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখানে একটা জিনিস আমরা বোধহয় একটু মানে চাওয়ার ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে আমার কতগুলো জিনিস ভুলে যাই। ১৯২১ সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, সুতরাং এই পুরা জনপদে একটা মাত্র বিশ্ববিদ্যালয়। সুতরাং সেই অর্থে হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে ১৯৫৩ সালে। এখন একটা ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাহলে তার তখন 3 বছরের অনার্স ছিল, তারপরে মাস্টার্স, তারপরে ৪ বছর, আরও 1 বছর এদিকে ওদিকে চলে যায়। তাহলে ৫৩ সাল থেকে আপনি ৫৮ সালে সে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তার মানে ৪৭ সালে হওয়ার পরে ১১ বছর পরে কিন্তু সে ওই কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যে উপযোগী হচ্ছে, এলিজিবল হচ্ছে। ঠিক একইভাবে আমি সামরিক বাহিনীর অফিসার হিসেবে বলতে পারি, আমাদের 65 ওয়ারের পরে যথেষ্ট বা মানে এই জনপদের মানুষকে নেওয়ার শুরু হলো, কিন্তু তখন অনেকেই আমাদের এই অঞ্চলের মানুষ অনেকে ঠিক ওইভাবে সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ ছিল না। পরে ১৯৬৫ সালের যুদ্ধের পর থেকে এটা আরও একটু আগ্রহ বাড়লো এবং এই ক্যাডেট কলেজগুলোর সুবাদে তখন অনেক বেশি মানুষ ওই মিলিটারি অফিসার হিসেবে জয়েন করার আগ্রহ দেখায়। কাজেই এটা কিছুটা ন্যাচারাল প্রসেস হয়েছে। এখন আমি যেটা মনে করি যে
আমরা অপ্রয়োজনীয় অভিযোগ করার ক্ষেত্রে আমাদের একটা দক্ষতা আছে। তো এই বাস্তব বাস্তব তথ্যগুলো নিয়ে আলোচনা আমরা করি না। আমরা আবেগে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু বাস্তবভিত্তিক বা একটু মূল্যায়ন ভিত্তিক অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা আমাদের একটু স্যার, কম। আমরা তো ইতিহাস অস্বীকার করতে পারি না, পুরো সময় সেক্ষেত্রে না। তো অবশ্যই আমরা জি। যেটা বললেন আপনি যে 47-এর দেশ ভাগ না হলে জি এই বাংলাও জন্ম নিত না। না, সুতরাং আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো সেমিনার সভা কোথায় এই যে 47-এর 15 আগস্ট এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না, বা এটা যে কৃতজ্ঞতা কিছু এটাও কিছু কোনো মহল প্রকাশও করে না। এটার কারণ আসলে কি মনে হয়? আপনি খেয়াল করে দেখেন যে বেগম সুফিয়া কামাল, জি, উনি মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উপরে 8টা কবিতা লিখছেন। আচ্ছা, আমি সেটা দেখলাম হচ্ছে আমাদের ইয়ে ছিলেন না যে গোলাম ইবনে সামাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি। তো উনি নিয়মিত কলাম লিখতেন এবং দীর্ঘদিন উনি জীবিত ছিলেন। তো উনি এই লিখেছেন যে বেগম সুফিয়া কামাল 8টা কবিতা লিখেছেন শুধু কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে। অবশ্যই তাকে ভালোবাসতেন তাই। না, এটা আমি বলছি পক্ষে না বিপক্ষে? রাইট, এবং সেটা হচ্ছে কিন্তু 1952 সালের পরে। জি, এবং আমাদের অনেকেই এরকম আরও কিছু নাম আছে, ফজল শাহাবুদ্দিনের নাম আসছে, আর আরও কয়েকজন, আমার ঠিক নাম এই মুহূর্তে খেয়াল আসছে না, বাট আমি এটাই সামনে নিয়ে আসলাম। পরে আবার দেখা গেলো যে এই 1965 সালের পাক ভারত যুদ্ধের পর থেকে কিন্তু পরিস্থিতিটা এই অঞ্চলের এই মন মানসিকতাতে একটা পরিবর্তন হলো। এখানে আরেকটা জিনিস আছে যে যে রবীন্দ্র সাহিত্য চর্চার ব্যাপারে পাকিস্তানি সরকারের তরফ থেকে একটা নিরুৎসাহ করা হয়েছিল। এখন সেইটা একটা ফুয়েল হিসেবে কাজ করছে কিনা আমি বলতে পারবো না, এটা গবেষণার বিষয়। আর এত ছোট্ট পরিসরে এগুলো কভার করাও একটু কঠিন। আচ্ছা, আচ্ছা। তবে এটা কিছু একটা হয়েছে, এবং তারপরে থেকে আপনার এদিক থেকে আসলো 11 দফা থেকে 6 দফা, 6 দফা থেকে 1 দফা। ঠিক যেভাবে আমাদের 24শে আন্দোলনে শুরু হয়েছে কোটা আন্দোলন দিয়ে, তারপরে অনেক দাবি, তারপরে লাস্টে এক বিন্দু সরকার পতন। জি, এটা কিন্তু এই আন্দোলনের এটা হচ্ছে ক্রমধারা। জি জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা তো আরও এই যে 1975 সালে আমরা দেখতে পেয়েছি যে একটি বাকশাল কায়েম হয়েছিল, জি। মানে এক পার্টি হয়েছিল আর কি। তো এই যে একটা ক্ষমতাধর একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলো, কিন্তু তখন কি আসলে এই যে বাকশাল পতন কি অবশ্যম্ভাবী ছিল 15 আগস্ট? আমার আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যম্ভাবী ছিল। এটা অনেকেই ভুলে গেছেন। সেটা হচ্ছে যে 15ই আগস্টে উনি ভোরবেলা নিহত হলেন জি, সপরিবারে, ওই দিন সকালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার আজীবন রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করার কথা ছিল। জি, তো এই জনপদের মানুষের, আমি যতটুকু সাইকি বুঝি, সেটা হচ্ছে কি, এই জনপদের মানুষের ধৈর্য একটু কম, এবং কেউ যদি, যখনই আপনি দেখবেন যে ক্ষমতাটাকে প্রলম্বিত করার চেষ্টা করে, তখনই তার ওই পতন শুরু হয়ে যায়। যে সহযোদ্ধারা জাসদ পরে গঠন করলো, তারা কিন্তু ওই অনেকেই মুজিব বাহিনীর অংশ ছিল, এবং মুজিব বাহিনী তো মুক্তি বাহিনী বলা যাবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আসে, বাট তারা একেবারে স্পেশালাইজড, উবান সাহেবের নেতৃত্বাধীন তারা একটা স্পেশাল গোষ্ঠী। তো তাদের অনেকেই ছিলেন এই যে জাসদের অংশ, পরে জাসদ গ্রহণ করেছেন। তো আমার কাছে কেন যেন মনে হয়েছে যে ওইটা আছে। আবার আন্তর্জাতিকভাবে এই যে এই জিনিসটা বুঝতে হবে যে তখন এই যে শীতল যুদ্ধ চলছিল। মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, জি, মজার ব্যাপার হচ্ছে ভারত গণতান্ত্রিক দেশ, কিন্তু সেটা বাংলাদেশ যে একনায়কতান্ত্রিক হয়ে গেল, একদলীয় শাসন ব্যবস্থা হয়ে গেল, সেটা কিন্তু তারা সমর্থন দিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি দেখেছি যে সাংবাদিক কামাল লোহানী যখন 4টা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বন্ধ হয়ে গেল, উনি বাইতুল মুকাররমের সামনে নাকি ফল বিক্রি করতেন, এরকম শুনেছি। কিন্তু সেই কামাল লোহানী পরবর্তী সময়ে এই যে একটা হলো, পত্রিকার সমস্ত পত্রিকাগুলো বন্ধ হয়ে গেল, এটা নিয়ে কিন্তু খুব একটা কথা বলেছে বলে আমি জানি না, বা অন্য কারোর কাছে শুনিনি। সুতরাং এটা আমাদের আচরণের কিছুটা দ্বিচারিতা আছে। তো এটা ওইভাবে হয়ে গেছে, কারণ মানুষ ওইভাবে যে ওই আজীবন রাষ্ট্রপতি থাকবে, কারণ যখন মানুষের পরিবর্তন মানে অসম্ভব হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। এটাকে আমি
প্রকৃতির একটা নিয়মের কথা বলি যে দেখেন নদীকে যদি আপনি বাঁধ দেন, জি তো ওই বাঁধে যদি সেখান থেকে বাদ দিয়েছেন ঠিক আছে, ওটা আপনি জলবিদ্যুৎ উৎপাদন করেন সেটাও ঠিক আছে, কিন্তু যদি পুরা পানিটা আটকায় দেন তাহলে বেশি যখন পানি হবে তখন পানির বেরোবার পথ থাকতে হবে। তো অবশ্যই। তো যদি ওইরকম পথ না থাকে তা সেটা তো হয় না। আরেকটা জিনিস হচ্ছে ঐতিহাসিক আরেকটা ফ্যাক্টর কাজ করেছে এখানে। দেখেন 1970 সালে যদি নির্বাচিত সরকারের হাতে পাকিস্তান সরকার মেজরিটির বিবেচনায় যদি শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতো, তাহলে কিন্তু উনি আর, কারণ উনিও একজন নির্যাতিত মানুষ ব্রিটিশ শাসনামলে এবং হিন্দুদের কর্তৃক। উনি তো ওই কলকাতায় ছিলেন এবং কলকাতায় হিন্দু জমিদারদের অত্যাচার সম্পর্কে কিছুটা ধারণা আছে। অবশ্যই। আর নীলকর সাহেব এবং নীলকর সাহেবদের সাঙ্গ, এই যে মানে দোসর হিন্দু জমিদাররা, এটা একটু ঐতিহাসিক লিঙ্কটা নেই যে 1957 সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পরে তখন তারা এই যে হিন্দু জমিদার বা এই শ্রেণী, কারণ ওরা ছিল মুসলমান, নবাব সিরাজউদ্দৌলা, সুতরাং এই দেশে তাদের সহযোগী হিসাবে হিন্দু সম্প্রদায়কে বেছে নেয় এবং হিন্দু সম্প্রদায়রা দেখলো যে এটা তাদের জন্য একটা ভালো সুযোগ, মানে ইংরেজদের সাথে সহযোগিতা করা, কোলাবোরেট করা। জি এবং তার ফলে তারা লাভবান হলো। ওই সূর্যাস্ত আইনের মাধ্যমে তারা জমিদারি পেল জি এবং আমরা আমাদের দেশে কত জমিদারদের বাড়ি ঘর দেখি, তাদের নামে স্কুল দেখি। হ্যাঁ, অনেকে ইয়ে করেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু এই ভালো কাজ যে করলেন, কিন্তু মূল সূত্রটা তো ওই যে ওইভাবে পাওয়া ইংরেজদের সহায়তায়। এখন আমরা কিন্তু ওনাদেরকে বলি না যে ইংরেজদের দালাল ছিল, না, এটা আমরা স্বীকার, এটা আমাকে আমরা বলি না, কিন্তু বাস্তবে কিন্তু তাই। তো এই সময়ের ব্যবধানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক এই জনপদে, বিশেষ করে পূর্বাঞ্চলের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে এই জমিদারি এবং অন্যান্য মানে পদ্ধতিতে যেভাবে অত্যাচার করেছে সেটা আজকাল আর কেউ বলে না, বললে বলবে যে সাম্প্রদায়িক বলবে। জি বাস্তবতা হচ্ছে ওটা। অবশ্যই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো প্রতিষ্ঠা হতো না যদি না ওই বঙ্গভঙ্গ না হতো, কারণ বঙ্গভঙ্গ হয়ে আবার 1911 সালে সেটা আবার রদ হয়ে গেল। জি আপনার মনে আছে যে 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরে সোনার বাংলা কবিতা লিখলেন রবি ঠাকুর এবং সেটাই আমাদের জাতীয় সঙ্গীত। জি তো এখন মানে কিভাবে এটা হচ্ছে আমার কাছে অনেকটা মনে হয় কি জানেন, যে হযরত মুসা আলাইহিস সালাম যেমন ফিরাউনের ঘরে বেড়ে উঠলেন না, জি জি এখন এই জাতীয় সঙ্গীতটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে, অর্থাৎ বঙ্গভঙ্গটা ওনারা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু এই বাস্তবতা হচ্ছে এই বঙ্গভঙ্গ না হলে আজকের বাংলাদেশ যে ভূখণ্ডে আমরা আছি সেটা হওয়ার সম্ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় নাই, কোনো বিবেচনায়। জি জি আসলে আমরা আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে শেখ মুজিবুর রহমানের বাকশাল আর শেখ হাসিনা যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এর মধ্যে কি কি মিল আছে বলে আপনার মনে হয়? আমি একটা জিনিস এখানে একটা সাজুজ্য টানবো। মানে পিতা কন্যার যে শাসন ব্যবস্থা। আমি আসছি ওটাতে, আপনাকে ধন্যবাদ। ওটা হচ্ছে কি, আপনি দেখেন, আমি বিএনপি 1991 সালে ক্ষমতায় আসলো, তো বিএনপি যখনই ক্ষমতায় আসে তার পরবর্তী কিন্তু আওয়ামী লীগ চলে আসে। এটার কারণ কি? একটা একটু লজিক আছে। এটা লজিকটা আমার কাছে যেটা মনে হয় যে 1991 সালে যে জামাতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারতো না জি এবং আওয়ামী লীগও তাদের জামাতের সমর্থন চেয়েছিল। তো যাই হোক, ভোটের ক্ষেত্রে ওই নির্বাচনে তারা বোধহয় কিছুটা প্রার্থী একটু মানে সমঝোতা করেছিল, তো জামাত সমর্থন দেওয়ার ফলে সরকার গঠন করলো। এখন বিএনপি সরকার গঠনের পরে তখন তো জামাত বিরোধী হয়ে গেল এবং আমাকে একজন বললেন, আমি ঠিক এই জিনিসটা, এই পরিসংখ্যানটা ওইভাবে নিই নাই, আচ্ছা সেটা হচ্ছে 6 জন শিবির কর্মী কিন্তু ছাত্র দলের হাতে নিহত হয়েছিল। অবশ্যই আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ, বিএনপির আমলে বেশি। আচ্ছা, আচ্ছা রাইট। এরপরে আসে আপনার তারপরে
জামাত স্বতন্ত্র নির্বাচন করলো এবং 91 সালে মানে আপনার শেখ হাসিনা আওয়ামী লীগ আসলো। এখন আওয়ামী লীগ আসার সময় মনে আছে উনি নেকাব পরে আসলেন যে আমাদের ভুল মাফ করে দেন, আর ভুল হবে না। তো এটা যে একটা ছলনা ছিল, এটা এই দেশের মানুষ বুঝেও না বুঝেছিল এবং সেটার ক্ষেত্র তৈরি করেছিল আমি মনে করি বিএনপি, তৎকালীন বিএনপি। আচ্ছা, এবার আসেন 2001 সালে জামাত এবং বিএনপি মিলে যে 4 দলীয় জোট, তারা ওভারহেলমিং মেজরিটি পেল। আওয়ামী লীগ সিট পেল বোধ হয় 68টা বোধ হয়, 68টা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট হোয়াট এভার ইট ইজ, আশপাশে। হ্যাঁ আসবে হবে, রাইট। তো তারপরে যখন জামাতের লোকজনকে এই যে সাপের মতো পিটাচ্ছে, ওই যে বিক্রমাদিত্য বসু, যে এটা হচ্ছে 2006 সালের লগি বৈঠক। 2016 লগি বৈঠকের, হ্যাঁ। এবং ওই যে লাশের উপরে নৃত্য করছিল বিক্রমাদিত্য বসু, এটা মাহমুদুর রহমান সাহেব, এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক, উনি কিন্তু এটা নিয়ে বেশ কয়েকবার লিখেছেন। সেই বিক্রমাদিত্য বসু আবার আওয়ামী লীগ সময়ে কিন্তু সে অনেক বুক ফুলায় চলল। জি এবং বিষয়টা এরা কিন্তু আবার এই রাশেদ মেনন খান সাহেবদের বামপন্থী ঘরানার জি ছাত্র ইউনিয়নের ছিল সম্ভবত। এখন বামপন্থী ঘরানার লোক মানে এত বেশি বিভাজন হয়ে গেছে, এখন বলাও মুশকিল যে কে কোন দলের, কারণ এত বিভাজন হয়ে গেছে, জাসদ যেভাবে ভেঙে গেছে। তা আমি এই ঐতিহাসিক ঘটনাগুলো টানার কারণ হচ্ছে যে তো এখন আওয়ামী লীগ তারপরে আসলেন, তারপরে আমরা পরবর্তী ঘটনাগুলো আপনার মূল প্রশ্নের উত্তর দিয়ে দেরি হয়ে যাবে, সুতরাং আমি ওটা সংক্ষিপ্ত করলাম। তো আওয়ামী লীগ 2009 মানে 8-এর নির্বাচনে যে আসলো, ওই নির্বাচনটা বাহ্যিকভাবে সুষ্ঠু ছিল, কিন্তু ভিতরে অনেক ম্যানিপুলেশন হয়েছিল। এবং সেটা আপনার ওই ভারতের প্রাক্তন প্রেসিডেন্টের তার আত্মজীবনীতে আছে। কারণ এই যে এখন যখন ডোনাল্ড ট্রাম্প অফ র্যাম্প চাচ্ছে, অর্থাৎ এটা থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েও ওই জরুরি সরকার মানে একটা মানে সেফ এক্সিট চাচ্ছিল। তো বেগম খালেদা জিয়ার সাথে সম্ভবত আলোচনায় মানে খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। তখন তারা এই যে আওয়ামী লীগের ইয়ে করলো, এবং আওয়ামী লীগ মনে করলো যেহেতু আমি এত বড় মেজরিটি নিয়ে আসছি, সুতরাং আমার তো আর কোনো পিছু ফিরে তাকাতে হবে না। তারপরে 2014 নির্বাচনটা মানে অনেক গণ্ডগোল হলো, মারা গেল। এখন এখানে আরেকটা জিনিস আছে, তখন বৈষয়িক কিন্তু একটা বিষয় ছিল, ওই যে 9/11 9 সেপ্টেম্বরের যে 11 সেপ্টেম্বর যে টুইন টাওয়ার আক্রমণ হলো, তারপরে তো এন্টি মুসলিম সেন্টিমেন্টটা খুব চড়াও হয়ে গেল। তখন সেটাকে বলা হলো যে ওয়ার অন টেরর। তো ওয়ার অন টেররের বড় বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ। জি, ওই কার্ডটাই বেশি খেলে। এবং এখানে আমাদের প্রতিবেশী এই ওয়ার অন টেরর সব কিছুই মানে হিন্দু টেরোরিজম করলে সেটা কথা হয় না, কিন্তু এনি টেরোরিজম মুসলিম টেরোরিজম। কোনো খ্রিস্টান যদি এরকম কাজ করে, যেমন এই যে নিউজিল্যান্ডে কিছুদিন আগে মসজিদের মধ্যে কয়েকজন মুসলিমকে মেরে ফেললেন নামাজরত অবস্থায়, কিন্তু সেটাকে কিন্তু টেরোরিজম ওইভাবে বলে না। ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, দুর্ঘটনা, কিন্তু খ্রিস্টান টেরোরিজম শব্দটা ব্যবহার করে না। কিন্তু একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যদি কোনো মুসলমান সে উনি ধর্ম পালন করুক আর না করুক, নামে মুসলিম হলে মুসলিম টেরোরিজম, এবং সেটাকে জেনারেলাইজড করা হয়। তো শেখ হাসিনা ক্রমান্বয়ে পার পেয়ে গেছেন। রাতের ভোট, তারপরে তুমি আমি দামির ভোট, এরকম কত বাহানায়, কত নামে, কত আভরণে উনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করেছেন। এবং সেই প্রলম্বিত করার সর্বশেষ ফল এমন পতন হয়েছে, তাকে দেশ ছাড়তে হলো। এখনও অনেক কথা শোনা যাচ্ছে যে উনি দেশ ছেড়েছেন। কথা বলে আমি রিভা গাঙ্গুলি এবং ভদ্রমহিলার নাম আরেকজন ভদ্রমহিলা, উনি আমাদের এখানে হাই কমিশনার ছিলেন, এদের কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাই যে মানুষটা বলে কি ওনাকে তো মিলিটারি প্লেন দিয়ে আগায় দেওয়া হয়েছে, তাকে ইয়ে করেছে, এখন তার জীবন রক্ষার্থেই ওটা করা হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের কর্তৃপক্ষ তখন যেটা আছে
একটা ভালো কাজ করেছেন, কারণ উনি যদি মরে যেতেন তাহলে কিন্তু আপনার উনি আবার শহীদ হয়ে যেতেন। আচ্ছা আচ্ছা, এটা প্রচার হতো আর কি। এরপরে তো শহীদ হয়ে গেছে, দেশের জন্যই শহীদ হয়ে গেছে। বেশ, তো আমার মনে হয় এটা মানে যেভাবেই হোক না কেন, আমি মনে করি এটা আমাদের দেশের জন্য ভালো হয়েছে। উনি দেশের বাইরে আছেন এবং এখনও তার কথাবার্তা, যে ধরনের কথাবার্তা, তার কথায় কোনো অনুতাপ নেই, কোনো মানে ক্ষমা চাওয়ার কোনো বিষয় নেই। জি। উনি এখনও প্রধানমন্ত্রী সেটা বলছেন। এই যে আপনি আওয়ামী লীগের কতগুলো লোক যেভাবে কথা বলে, তো এটা দেখে মনে হয় বা শুনে মনে হয় যে মানুষ কত বিবেকহীন হতে পারে। স্যার, এই যে বাকশাল আর ফ্যাসিবাদ, জি, পিতা এবং কন্যার মধ্যে যে শাসন ব্যবস্থা ছিল, এর মধ্যে যে আসলেই দুর্নীতি বলেন বা এক কথা আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, কি কি ফ্যাসিবাদ আর বাকশালের মধ্যে মিল ছিল আর কি, বা আছে, এইগুলো আমরা জানতে চাচ্ছি মিল না। কোনটা নাই সেটা খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, সবই কি মিল আছে? দুটোই আছে। যেমন একটা বলি শোনেন, আম, শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন তখন একটা স্লোগান হয়েছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। বাংলাদেশ। রাইট। সো বাংলাদেশ মানেই হচ্ছে উনি। তো একটা জনপদের তখন লোক ছিল 7.5 কোটি বা 8 কোটি, যাই হোক না কেন, এখন আমাদের 20 কোটির উপরে। তো একটা দেশের নাম একজন মানুষের নামে হতে পারে না। আপনি খেয়াল করে দেখেন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তখন লেনিনের কথা ওইভাবে কেউ বলে না। ইভেন হালামলে, মানে আপনি চীন ভেঙে যায় নাই, কমিউনিস্ট পার্টি ঠিকই আছে, কিন্তু মাও সেতুংকে ওইভাবে পূজা করা হয় না, অর্থাৎ পার্সোনালিটি কাল্ট ওইভাবে হয়ে ওঠেনি। তো আপনি গত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে একটা কথা শুনছিলেন, আপনি যে যার সম্পর্কে বলেন, হাসিনার সম্পর্কে কোনো কথা বলা যাবে না, সবার ঊর্ধ্বে। সবার ঊর্ধ্বে। রাইট। দুর্ভাগ্যবশত এই ইদানিং আবার বর্তমান সরকার আসার পরে বলে কি তারেক রহমান সম্পর্কে কিছু বলা যাবে না, এরকম কিছু কিছু অতি অনুগত মানুষ, কিন্তু আমি চাটুকার বললাম না, আচ্ছা আচ্ছা, আমি চাটুকার শব্দটা ব্যবহার করলাম না, কিন্তু অতি অনুগত মানুষজন আবার এটা বলা শুরু করেছে, এবং আমি এটাকে খুব একটা মানে অশনি সংকেত দেখি। অবশ্যই। জি ধন্যবাদ। স্যার, আমরা আরো একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে 5 আগস্ট, জি 36 জুলাই জি আর 15 আগস্ট, এই যে দুইয়ের পতন, এটার মধ্যে আসলেই এটা কি একই সূত্রে গাঁথা কিনা? একই আপনার সূত্রে, কি মনে হয়? একই সূত্রে দূর হচ্ছে কি আম, মানে ঘটনা এক, জি কিন্তু একটু পার্থক্য আছে। বলা হয় না যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, জি জি, কিন্তু ঠিক একই ফরম্যাটে হয় না, না, কিছু পরিবর্তন হয়। অবশ্যই। তো সেখানে যেটা হচ্ছে, যেমন উনি সপরিবারে নিহত হয়েছিলেন কয়েকজন, তারপরে আওয়ামী লীগের লোকজন আর মাথা বের করতে পারে নাই অনেক দিন। তো এবার হয়েছে যেটা, এবার এখন মাথা বের করতে পারেনি আওয়ামী লীগের লোক ওইভাবে, মাঝে মাঝে দু একটা বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু ওরা বেঁচে আছেন, কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং তাদের নাম খুব একটা বেশি নিচ্ছে না। এবং আগামীতে যদি এই বর্তমান সরকার যদি ওরকম ব্যবস্থা করে না দেয়, কারণ এটা একটা একটু কিছুটা আছে যে ওই ভোটের ব্যাপারে, যে কারণ আওয়ামী লীগের তো একটা ভালো ভোটার সংখ্যা ছিল, ভোটার বেজ ছিল, তো তাদের ভোট নেওয়ার জন্য হয়তো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে। আপনি বুঝবেন কিভাবে? বিগত তো মানে এই যে 17 বছরে তো না শুধু নির্বাচনই তো দেখা না, যায়। আপনি মাত্র নির্বাচনের লাস্ট সুষ্ঠু নির্বাচন হচ্ছে 2001 সালের। জি, যে ভোটার সংখ্যা আছে, বা এটা কিভাবে আমরা বুঝতে না, পারি? এটা তো কিছুটা হচ্ছে কি প্রথমত হচ্ছে পরিসংখ্যান ভিত্তিক বলা না গেলেও একটা আওয়ামী লীগের কিছু সাপোর্টার আছে। আমি আমার নিজের ব্যক্তিগত, শোনেন, আমি নিজে ব্যক্তিগতভাবে নির্বাচনের মাঠে হাঁটা লোক। আচ্ছা আচ্ছা আমি একবার স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম, কিন্তু সেই নির্বাচনটা হয়নি। আচ্ছা, সুতরাং আমার একটা অভিজ্ঞতা আছে, প্লাস এমনি যে সমস্ত কথাবার্তা বলি, লোকজনের সাথে কথা বলি, এটা বোঝা যায় এটা একটা দল দীর্ঘদিন ধরে ছিল, সেই 1949 সালে প্রতিষ্ঠিত দল। তাহলে কি দরকার ছিল এরকম দামি নির্বাচন দেওয়া বা বারবার? না না না, কিন্তু একটা বিশ্বাসের জায়গা যে জিনিসটা ভুল, আমি যেটা দেখি, আমি যেটা শুনি, ক্ষমতা হচ্ছে কি, ক্ষমতা একবার উঠলে আর নামতে চায় না। এটা ঠিক। কিন্তু এই নামার ইচ্ছাটা, অর্থাৎ এই ভারতে কিন্তু এই জিনিসটা হচ্ছে,
অবশ্যই। এই যে মোদি কিন্তু মনে করছে যে এমনভাবে সব কিছু করবে, বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন সম্পর্কে অনেক কথা উঠছে যে যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন একজন সরকারি কর্মকর্তা, উনি যেভাবে ম্যানুপুলেট করছেন, এবং কি করা হয়েছে ওই যে যারা মানে অনেক জনকে ভোটের অযোগ্য করা হয়েছে যদিও তারা জি। ভারতীয় নাগরিক। তো এখন এই সেই সুবাদে কিন্তু আবার এটা ককরোচ পার্টি এসে গেছে। জি, এবং ককরোচ নামটা কিভাবে আসছে জানেন তো? জি, যে অবশ্যই। জানেন তো, বিচারক বলছে তোমরা ককরোচের মতো আচরণ করছো, সে থেকে ককরোচ পার্টি। এবং ককরোচ পার্টি কিন্তু একটা ভালো প্রভাব ফেলেছে। এখন ভারতের যেটা চ্যালেঞ্জ, যেটা মানে আর কি, বহুভাষী বহু সম্প্রদায়ের লোক, তারা এইটাকে কিভাবে বরণ করবে। আর ভারত খুব অগ্রসর সমাজ বলে আমার কাছে মনে হয়নি, যদিও বাংলাদেশের অনেকের কাছে ভারতের চাইতে আর কোনো বড় উদাহরণ নেই। জি, আমরা এত বড় ভারত প্রেমিক। জি। জি, ধন্যবাদ। আমরা মধ্যপ্রাচ্যে সময় দেখতে পাচ্ছি যে আসলে উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করছে। তার মধ্যে আমরা দেখতে পেলাম যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যস্থতায় একটা ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? কিভাবে মূল্যায়ন করেন এটা? আমার মূল্যায়নে যদি এক কথায় বলতে পারেন, এটা খুবই পজিটিভ একটা ডেভেলপমেন্ট। আচ্ছা, আচ্ছা। কেন এটা পজিটিভ হবে? কেন বলছি আমি? জি, ইসরায়েল যেভাবে বাড়ছিল, জি, এবং তাদের কথা হলো ইসরায়েল রাষ্ট্রের সীমানা হবে সমুদ্র থেকে নদী পর্যন্ত। তো সেই নদী ভূমধ্যসাগর থেকে, নদী মানে ইউফ্রেটিস টাইগ্রিস। জি, তো তার মধ্যে আছে সৌদি আরবের অংশ, সিরিয়ার অংশ, ইরাকের অংশ, জর্ডানের অংশ, লেবাননের অংশ, আর ফিলিস্তিন তো গিলেই ফেলছে। জিরেই ফেলছে। এইটাতে একটা ছেদ পড়ছে। এটা গেল 1 নম্বর। আচ্ছা, এই ইরান যুদ্ধের আগে তাদের 1 নম্বর, সমস্ত যে শুধু আরব রাষ্ট্রগুলো আছে বাকি যেগুলোর নাম বললাম, তো ওরা তো কোমর সোজা করে দাঁড়াতে পারে না, শির দাঁড়া বাঁকা, জি, এবং তারা ভোগ বিলাসে ব্যস্ত। আপনি এখানে একটা কথা অতি জরুরি বলে আমি মনে করছি। দেখেন, আমেরিকা বলে কি গণতন্ত্র, অথচ এই আরব দেশগুলোতে গণতন্ত্র আছে? না, সবই তো রাজতন্ত্রই Right. চলছে। ইরানে কিন্তু নির্বাচন হয়, অবশ্যই। তুরস্কে কিন্তু নির্বাচন হয়। জি, আচ্ছা, তো ভালো দিকটা হচ্ছে, তো ইরান এখন পর্যন্ত যে কথাটা আসছে, সেটা আমেরিকা হেরে গেছে, জোরে সোরে কথা আসছে, এবং এই অবস্থা থেকে এই সময় আমেরিকায় আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নাই। একটা মাত্র অস্ত্র, যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, তাহলে আর ইরানকে দমানোর কোনো সুযোগ নাই। অবশ্যই। ইরানের একটা কথা, আপনারা ওই কারবালার সুবাদে একটা কথা আসে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালাবাদ, অর্থাৎ প্রত্যেক কারবালা পরেই ইসলাম নবশক্তি লাভ করে। এখানে ইরান যতবার আক্রান্ত হয়েছে ততবার আরও বেশি শক্তিশালী হয়েছে। এবং সর্বশেষ যে 28শে ফেব্রুয়ারি আক্রান্ত হলো, তার আগে বলে রাখি 2025 সালের আপনার 13ই জুন ইসরায়েল আক্রমণ করলো, পরে আমেরিকাও যোগদান করলো। জি, 12 দিনের যুদ্ধ। তো সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান দারুণভাবে প্রস্তুত হয়ে এই যে এবারে যত দিন যাচ্ছে ইরান তত শক্তিশালী হচ্ছে। এই ইরান ইরাক কর্তৃক আক্রান্ত, এবং যার পেছনে পশ্চিমা শক্তি, এই গালফ কোঅপারেশন কাউন্সিলের 6টা দেশ সব কিছু দিয়েছে। জি, জার্মানি কেমিক্যাল অস্ত্র দিয়েছে, এবং সাদ্দাম এই কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছে ইরানের উপরে, কিন্তু তখন সাদ্দামকে দায়ী করা হয় নাই যে সে ইরানের উপরে ইয়ে করছে। এই আপনি এই ইরানি একজন প্রফেসর যে প্রায় কমেন্ট্রিতে আসেন, উনি নিজে কেমিক্যাল অস্ত্রের শিকার হয়েছিলেন। আর বাই দ্য বাই, বর্তমানে যারা ইরানি লিডারশিপ, এবং বর্তমানে এই যে এখন মোস্তফা খোমেনির যিনি সামরিক বিষয়তে দেখাশোনা করছেন, নিরাপত্তা,
ওই ভদ্রলোক নিজে IRGCর ছিলেন, মানে প্রধান ছিলেন এক সময়। জি তো লারজানি মারা যাওয়ার পরে উনি পদে আসছেন। এখন আসছি এই যে এটার ব্যাপারে। তো ইসরায়েলের পরবর্তী টার্গেট ছিল একটা হচ্ছে ইরানকে নেওয়ার পরে তারপরে তারা তুরস্ক তাদের নেক্সট টার্গেট। জি আচ্ছা, এখন ইরানের তরফ থেকে কোনো আপত্তি নাই এই আপনার যেই জোটের ব্যাপারে, জোট হলো। কোনো আপত্তি নাই। এবং আমি আজকে সকালে শুনলাম যে পাকিস্তানি একজন কমেন্টেটর বললেন যে এই চুক্তি করার আগে পাকিস্তান ইরানকে জানিয়েছে যে আমরা এই করতে যাচ্ছি। এখন এই চুক্তির প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে আমেরিকার প্রতি তাদের কার কোনো বিশ্বাস নাই না, ওখানে যে সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তারা কি করলো, এই সমস্ত ওইগুলো সরায় ইসরায়েলের প্রতিরক্ষার জন্য নিয়ে গেল। 1974 সালে পেট্রো ডলারের যে আমেরিকার সাথে চুক্তি হয়েছিল 50 বছর ব্যাপী, হেনরি কিসিঞ্জার যেটা নেগোশিয়েট করছিলেন যে তোমরা তেল বিক্রি করবা, তোমাদের মানে পেট্রো ডলারে করবা, তোমাদের নিরাপত্তা আমরা দিব, আর তোমাদের জন্য তোমাদের যে খরচ সেটা নিবা, বাকি টাকাটা তোমরা ওয়াল স্ট্রিটে তোমরা বিনিয়োগ করবা। জি তো সেইটা তো পার হয়ে গেছে, তারপর আর রিনিউ করে নাই। এখন দেখা গেল নিরাপত্তা তো, অর্থাৎ আমেরিকার যে নিরাপত্তার আশ্বাস, নিরাপত্তার যে চাদর, সেটা ইসরায়েলের জন্য ঠিক আছে, বাট নট ফর আদার্স। এটা হচ্ছে মানে কুহেলিকা, প্রলোভন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমেরিকা মানে আপনার অনেকেই বলছে যে আমেরিকা সাইড করার জন্য না, বাদ করার জন্য এটা চুক্তি হলো না, সেও থাকবে না, আমার মনে হয় না। এটা অনেকে বিশেষজ্ঞরা নাকি এটা না, শোনেন আমি বলি, গত পরশুদিন আমাদের উনি বাংলাদেশি জন্মগত একজন মানুষ, তো উনি কানাডায় থাকেন, উনি এগুলো নিয়ে পড়াশোনা করেন। তো উনি লিখলেন, মানে উনি একটা পিস লিখছেন, সেটা আবার আমাকে দিয়েছেন। তা আমি লিখলাম যে এখানে আমেরিকার আর কোনো রোল থাকার সুযোগ নাই। এখানে একটা ছোট্ট নোক্তা দিয়ে রাখি, এটা গুরুত্বপূর্ণ, যে নতুন আবার একটা জোট হচ্ছে। জি সেই জোট রাশিয়া, ইরান, চীন আর হচ্ছে নর্থ কোরিয়া। 90 একটা নেটোর মতোই আর কি। নেটো যেভাবে ন্যাটো শব্দটা আমরা না বলি, বুঝছেন, কারণ ন্যাটো বলে ওটা না বলে, ন্যাটো শব্দ বলে তাহলে ওটা কেমন একটা ডাইলুটেড হয়ে যায়, একটু ওর মর্যাদা কমে যায়। তো এখন এই ইরানে এটার সাথে ওই পাকিস্তান, সৌদি আরব, এখানে 3টা কম্পোনেন্ট। একটা হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা, জি তারপর হচ্ছে তুরস্কের সমরশক্তি, প্লাস হচ্ছে সমর শিল্প শক্তি, এটা বাদ দিলে হবে না। না, এটা আর হচ্ছে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি। তো এই জন্য এই আমব্রেলাটা করা হয়েছে, যাতে করে ওই ইসরায়েলের ওই প্ল্যান যে ইরানের পরেই তারা এদিকে আসবে, কিন্তু এখন সে সুযোগ আর পাবে বলে মনে হচ্ছে না, কারণ ইসরায়েল খুব স্কুইজড অবস্থায় আছে। এবং ইরানের এরপরে এই জায়গায় একটু বলে রাখি যে ইরানের কত সুন্দর পরিকল্পনা দেখেন। ওরা আমাদের দেশের অনেকেই মোল্লা বলতে খুব তারা ইরানি মোল্লা বলতে খুব তৃপ্তি পায়, অন্যকে অবমাননা করে। যারা বলে তাদের কিন্তু পায়ের তলায় মাটি নাই, জনশক্তিও নাই, বুদ্ধিবৃত্তিক আছে, বুদ্ধিবৃত্তিক দুর্বলতাও আছে, কিন্তু ওই যে বামপন্থী একটু বাঁকা করে কথা বলা। তো ইরানকে শুধু মোল্লাতন্ত্র বললে হবে না, ওখানে প্রচুর গণতন্ত্র আছে, বিভিন্ন স্টেট আছে। সেই জন্য দেখেন 28শে ফেব্রুয়ারিতে ওদের লিডারশিপ মিলিটারি লিডারশিপের অনেকে মারা গেল, টপ লিডারশিপ মারা গেল, খোমেনি নিজে মারা গেল। আচ্ছা, এই জায়গায় একটা ছোট্ট কথা বলাটা অতি জরুরি, আমি দর্শকদেরকে অনুরোধ করবো বিবেচনা করার জন্যে। আয়াতুল্লাহ খোমেনি, মানে এখন মোস্তফা খোমেনির বাবা, উনি কিন্তু পরমাণু পারমাণবিক বোমার ব্যাপারে অত বেশি উনি বলছেন এটা করা না, আন ইসলামিক, এটা না করা ফেলে, কারণ এটা অনেক নিরীহ লোক মারা যায়। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, এবং উনি এবং বর্তমান লিডারশিপ পারমাণবিক বোমার ব্যাপারে
তারা বেশি তারা আর ওই ধরনের যে ওই চিন্তা করছে না যে এটা আন ইসলামিক, এখন হচ্ছে আত্মরক্ষার ব্যাপার। অবশ্যই। কারণ চারিদিকে থেকে তাদের উপরে মানে আক্রমণ আসছে। জি তো সেই জন্য আমেরিকা বলা হচ্ছে যে আমেরিকা মিডল ইস্ট থেকে ঠিক পুরোপুরি না গেলেও তারা আগের মতো তাদের সেই প্রভাব থাকবে না। কারণ এই আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে দুষ্টুমি করছে হচ্ছে আপনার ইউএই। তারা আব্রাহাম আকর্ড সাইন করছে। জি দেখেন, ইসরায়েল বাদ দিয়ে আমেরিকা কিছু চিন্তা করতে পারে না। তারা সৌদি আরবের সাথে বললো ঠিক আছে তোমাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আমরা সাহায্য করব। পরের দিনই বলল যে তোমাদেরকে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করতে হবে, তার মানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। সুতরাং ওরা ওদের উপর আর বিশ্বাস করতে পারছে না। তো যেহেতু বিশ্বাস করতে পারছে না, তাদের নিরাপত্তা দরকার, সেই জন্যে এই যে আপনার যে আমব্রেলাটা হলো এবং সেখানে আসতে পারে, এবং ইরানও ওদের ভবিষ্যতে আসতে পারে মনে হচ্ছে। এখন অনেক কিছুই অসম্ভব এই মুহূর্তে মনে হতে পারে, বাট আগামীতে হতে পারে, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আর একগুলো হয়। জি তবে এটা সত্যি, এই জায়গায় আমি আর একটা কথা বলি, যেটা এটা যে ইরান কেন ইনডিসপেন্সিবল হয়ে গেছে। রাশিয়া এবং চীন দুইজনেই ওদের কিন্তু বিরাট বড় সমঝোতা চুক্তি আছে, জি তাদের অ্যাগ্রিমেন্ট আছে। এখন সামরিক অ্যাগ্রিমেন্ট দরকার নেই, কারণ ইরান বলছে আমাদের দরকার নেই। কত বড় একটা আত্মবিশ্বাসী জাতি তারাই নিজেরাই মানে আছে, তোমাদের কিছু সমর্থন লাগলে আমরা দিও। যেমন এখন বেডু সিস্টেমটা ব্যবহার করছে চীনের এটা, আর এদিকে রাশিয়ার থেকে তারা স্যাটেলাইটের মাধ্যমে মানে একবার পিন পয়েন্টে করেছি এখানে। হারেরা দেন ইরানি জাতির কি পরিমাণ আত্মবিশ্বাসী জাতি। আপনি অনেকগুলো প্যারামিটারে দেখবেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অনেক উচ্চ অবস্থান। 30,000 রিসার্চ পেপার প্রত্যেক বছর বের হয় ইরান থেকে। 9,20,00,000 লোক। তো তারা নিজেরা স্যাটেলাইটে উত্থাপন করছে। এই যে মিসাইল সেরজিল, এটা কি বলে ডান্সিং মিসাইল। সুতরাং এই যে এগুলো করেছে, সুতরাং তাদেরকে দাবায় রাখা খুব সহজ না। স্যার আপনি তো রণকৌশলবিদ, আপনার কাছ থেকে আমরা পাকিস্তানের যে একটা ধনাঢ্য যে প্রদেশটা বেলুচিস্তান, এটার ভূ রাজনীতি কি চলছে এখন আপনার কাছ থেকে সহজভাবে জানতে চাচ্ছিলাম। সহজ কথা হচ্ছে বেলুচিস্তান জি পাকিস্তানের মোট ভূখণ্ডের 43 ভাগ, জি কিন্তু জনসংখ্যার অনুপাতে সর্বোচ্চ 6 ভাগ। আচ্ছা আচ্ছা তো সবাই তো আর বেলুচিস্তানে থাকে না, বিভিন্ন জায়গায় থাকে। জি অবশ্যই। আচ্ছা, বেলুচিস্তান যে মূল যেটা বেলুচিস্তান বলা হয়, সেটা 3টা দেশের মধ্যে বিস্তৃত। সেটা হচ্ছে আফগানিস্তানে কিছু একটা অংশ আছে, কিন্তু সেটা কিন্তু আবার সেটা বেলুচিস্তান নাম নেই। পাকিস্তানের অংশ হচ্ছে বেলুচিস্তান, আর ইরানের মধ্যে যেটা আছে সিস্তান, এই নামে আছে। জি আচ্ছা, এদের সাথে আমি তুলনা করতে চাই এই কুর্দিস্তান বলে যে একটা কথা জি আছে। জি কুর্দিস্তান। এই কুর্দিস্তানটা 4টা দেশের মধ্যে বিভক্ত। এটা সিরিয়ার মধ্যে আছে, আপনার তুরস্কের মধ্যে আছে, ইরাকের মধ্যে আছে, ইরানের মধ্যে আছে। বেলুচিস্তান 3টা দেশের মধ্যে আছে। জি এরকম নড়াচড়া হবে, এবং সেখানে সবচেয়ে বেশি মদত দেয় হচ্ছে আপনার ভারত সবচেয়ে বেশি মদত দেয়। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি যদি কালকে বলেন যে নোয়াখালীর লোকের বলেন তোরা স্বাধীন হয়ে যাও, বিভাগ নিয়ে দেখেন না কি হচ্ছে। আমাদের বিভাগ কেন দেয়া হলো না? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা উচ্চ বিলাসীর জন্য এই কাজটা লেগে থাকে? আমার কাছে মনে হচ্ছে যে এটা উচ্চ আকাঙ্ক্ষা। এটা পাকিস্তান মানে নিকট ভবিষ্যতে ভাঙবে না। আচ্ছা নিকট ভাঙবে না, কারণ এই ভাঙলে ওই এলাকায় একটা জিও পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি শুরু হবে। আমার মনে হয় না যে আফগানিস্তান ওটা চাইবে, ইরানও চাইবে না, আর পাকিস্তান তো চাওয়ার প্রশ্ন নাই। সুতরাং এটা নড়াচড়া হচ্ছে। জি আবার এটা মনে রাখেন যে এই বিদেশি শক্তিগুলো তারা মুখে মুখে এক কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আবার অন্য কিছু করে। দেখেন, গোয়াদার পোর্টটা যাতে খুব বেশি ফ্লাওয়ারিশ না করে, সেই জন্য কিন্তু ইউএইর
তাহলে দুবাই পোর্টের উপরে একটু গুরুত্ব কমে যাবে। জি জি তবে আপনার এই যে গোয়াদার পোর্ট, তারপরে যে আপনার এখানে চাবাহার পোর্ট, বন্দর আব্বাস, এগুলোর গুরুত্ব কেন বাড়বে? যুদ্ধ শেষে এই যে রাশিয়া, চীন এবং ইরান মিলে তারা নর্থ সাউথ করিডোর একটা করছে, যেটাতে ওই কোনো চোক পয়েন্ট থাকবে না। জি বন্দর আব্বাসে মাল খালাস হলো, আবার অথবা লোড হলো, ওখান থেকে ইরানের উপর দিয়ে গেল হচ্ছে আপনার কাস্পিয়ান সি, কাস্পিয়ান সি থেকে তারপর রাশিয়াতে নেমে ওখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে চলে গেল। সুতরাং ইরান এই অর্থে ওই যে ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইরান। সুতরাং রাশিয়া এবং চীন কোনো সময় চাইবে না যে ইরানকে পর্যদস্ত করুক। আর তাছাড়া ইরানের সক্ষমতা তো আছেই। জি এবং এই ইরান এই যত দিন যাচ্ছে তত বেশি ইরানের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এবং বর্তমানে আপনি দেখেন যে আমি আপনাকে একটু করি যে আগে তো 14 পয়েন্ট চুক্তি জি সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছিল। এখন ইরান যেহেতু এই তারা আমেরিকায় সবার আগে সেটা ভঙ্গ করছে, হ্যাঁ সবার আগে ভঙ্গ করছে। তাহলে চুক্তি মানে দেখেন ওখানে আপনার ইয়ার কথা বলা ছিল যে লেবাননের যুদ্ধ বন্ধের কথা বলা ছিল। এদিকে ট্রাম্প সাহেবের ভাইস প্রেসিডেন্ট এগুলো নিয়ে নড়াচড়া করছেন, ওদিকে ওনার পররাষ্ট্র সচিব মার্কো রুবিও লেবাননে গিয়ে বিভাজন তৈরি করছেন ওই যে সরকারের সাথে এবং সুন্নি অংশের সাথে মিলে, যাতে হেজবুল্লাহকে মানে আইসোলেট করা যায়। বেলুচিস্তানকে কেন্দ্র করে মানে যে সবসময় দেখছে একটা উত্তপ্ত পরিস্থিতি, আমার মনে হয় কি আসলে আমেরিকার কোনো মদত বা এরকম কিছু? সবসময় না, এটা মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে না। এখন এখানে আমি এই মুহূর্তে এটা বলা খুব মুশকিল, কারণ বেলুচিস্তানের আপনার আমি মিনারেল রিসোর্সের কথা বলি, জি কপার আছে, গোল্ড আছে, যেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প খুব আগ্রহ দেখাচ্ছিল এর আগে ইয়ের ব্যাপারে। তারপর হচ্ছে আপনার মানে আকরিক লোহা আছে, তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান ক্রোমাইট আছে, লিড, জিঙ্ক, তারপরে কয়লা আছে, সালফার আছে, মানে খুবই মূল্যবান। মার্বেল, গ্রানাইট আছে। তো এরকম বেশ কিছু আছে। সুতরাং এটা খনিজ সম্পদের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। তো যেটা খনিজ সম্পদের দিকে গুরুত্বপূর্ণ থাক, সেই উপরে তো নজর থাকেই। তো এটা তো বিভিন্ন শক্তি অস্থিতিশীল করতে পারে। এখন আপনি চিন্তা করেন, এই যে আমি কয়েকটা যে খনিজ সম্পদের কথা বললাম, এই সবগুলো যদি পাকিস্তান যদি সুষ্ঠুভাবে এক্সট্র্যাক্ট করতে পারে, সে চীনের মাধ্যমে হোক বা আমেরিকার মাধ্যমে হোক, তাহলে অর্থনীতি তাদের কোথায় যাবে? অনেক প্রতিদ্বন্দ্বীরা চায় না যে পাকিস্তান এভাবে স্থিতিশীল হোক, তারা এই সম্পদের মালিক হোক। জি অবশ্যই। সুতরাং এটা করার চেষ্টা করবে। এবং এর আগে বেলুচিস্তান অঞ্চলে একজন ইন্ডিয়ান স্পাই ধরা পড়েছিল, যিনি প্রাক্তন নেভাল অফিসার। আচ্ছা আচ্ছা। আর এই বালুচরা সংখ্যায় কম, তারাও চিন্তা করে যে যদি আমরা এটা হতে পারি তাহলে আমরা কি, কারণ তাদের তো আবার সি এক্সিস আছে। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনার উত্তর পেয়েছি আর কি। এখন আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা দেখলাম যে জেনজির যে তৎপরতা বা আন্দোলনের ভূমিকা, যেমন বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে ককরোচ পার্টি, নেপালে দেখলাম তরুণদের যে আন্দোলনটা, এই যে জেনজির এক কথায় যেটা, জেনজি কি আসলেই আপনার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো মানে গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি করছে কিনা? প্রথমত হচ্ছে তারুণ্যের ধর্ম হচ্ছে আবেগতাড়িত, বেশিরভাগ যুক্তি একটু কম থাকে, বাস্তবতা একটু কম মানে। আচ্ছা আপনি আবু সাইদের দুই বাহু উঁচু করে যে গুলি বরণ করা, ও যদি হিসাব করতো তাহলে তো আর হতো না। আমি এখন মিলিটারি ম্যান হিসেবে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যখন মনে করেন আমি ব্যাচেলার ছিলাম, জি তরুণ লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, হিল ট্রাক্সে যুদ্ধ করছি, তখন কোনো কিছু মনে হয় না। যখন আমি বিয়ে করার পরে সন্তান হলো, তখন পার্বত্য চট্টগ্রাম গেলাম, তখন নিজের বিপদের চাইতে ওদের বিপদের কথা মনে হতো। তো তরুণদের এরকম অনেক কিছু হিসাব থাকে না, তবে তারা আন্দোলনকে আগায় নেওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে জিনিসটা ও তরুণদের জন্য দুর্বল দিক থেকে আমাদের এখানেও সেরা হয়েছে, এটা হচ্ছে কি, আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাওয়া,
চূড়ান্তকরণ, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ের যে মানে পুনর্বিন্যাস সেই ক্ষেত্রে একটু দুর্বলতা থাকে। তবে এই যেটা হয়েছে এখন আপনি দেখেন যে ওই ফিলিপিন্সে মার্কোস চলে গেল, কিন্তু মার্কোসের ছেলে কিন্তু এখন কিন্তু প্রেসিডেন্ট, এই বর্তমান সময় প্রেসিডেন্ট। তো এখন আমি এটা ভালো দিক দেখি, মানে এটা হয়তো এটা নড়াচড়া হচ্ছে যে মানে পুরনো ধাঁচের রাজনীতিবিদ, অবশ্য আমাদের দেশের লোকের কথা একটু আমি বলতে চাই না, তবে একটা উদাহরণ হিসেবে দিই। 5ই আগস্টে যারা জেল থেকে মুক্ত হওয়ার পর কি কান্নাকাটি করে তরুণদের প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করছো, আর কয়দিন পরে বলে কি তোমরা যতই প্রস্তাব দাও না কেন আমরা পার্লামেন্টে কিছু পাশ করবো না। ওই একই ব্যক্তি বলছে। কিন্তু এটা কি ছলনা না? এখন তো শেক্সপিয়ারের ভাষায় অনুযায়ী নারী তুমি ছলনাময়ী বলা হয়। এখন আমি তো রাজনীতিবিদদেরকে এটা বলা ঠিক হবে? বুঝতে পেরেছি। কিন্তু এই যে আপনার যে সংস্কার করার কথা ছিল সেটা তো বললেন আপনি, যে এখন যে বলে যে এটা হবে না, সম্ভব না। তা আসলে রাজনীতিবিদদের মানে আপনার তরফ থেকে কি বলা বা কোনো বার্তা যদি থাকে যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন বা অন্যান্য? আমি আমার কাছে খুব কষ্ট লাগে কি জানেন, যে ছেলেগুলো মারা গেল, জি যে সংবিধান বিক্রি করে হাসিনা সরকার 15.5 বছর চালায় গেল। উবায়দুল কাদের বলতো যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, একই বয়ান তো এখনো শুনছি। জি সংবিধান সংস্কার বলেন, মানে পুনর্লিখন বলেন, যেটাই হোক না কেন, আকাঙ্ক্ষা ছিল তো যে সমস্ত বিধানগুলোর কারণে এই মানে বিভাজন তৈরি হয়েছে আর একটু উন্নত করা যায়, সেগুলো তো পরিবর্তন করার কথা ছিল। এখন একটা কমিটি করেছে, সেখানে বিরোধী দলের 5টা দিয়েছে। আমার একটু ধান্দা, মানে বিরাট ধান্দা লাগে, আমি এটা বের করতে পারিনি। যে আইনমন্ত্রী, বর্তমান সরকার আইনমন্ত্রী, উনি ছিলেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এবং ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত প্রস্তাব, এটা কিন্তু তাতে আইনগত দিক তো ওনার মাধ্যমেই আসছে। অবশ্যই। এখন উনি আর ওটাতে নাই মনে হচ্ছে, এবং এখনো কথাবার্তা কেমন যেন একটা। তবে একটা জিনিস হয়েছে, আপনি ওই যে ব্যাংক আইন যেটা আগে প্রস্তাব করা ছিল, পরে তো আবার চেঞ্জ করলো যে পূর্বের মালিকরা ফেরত আসতে পারে, সেটা দেখলাম বোধহয় বাতিল করছে। সুতরাং একটু বোধোদয় হয়েছে যে বোধহয় এরম করে পার পাওয়া যাবে না। মানুষ সবাই সচেতন, বা আমাদের দেশের মানুষ খুব বেশি সচেতন আমার কাছে মনে হয় না। সেটা হচ্ছে আমার কাছে নজরুলের এই গানটার কথা মনে হয়, তোমারে ভালোবাসা জানি গো, তো আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফোর, ক্ষণিক কবরীর মাঝে দিয়েছিলে ঠাই তারপরে ভেঙে গেছে ভুল। আমি এটা অনেক অনুষ্ঠানে বলেছি। আমাদের এই আচরণের এই যে ধারাবাহিকতার অভাব আমি এইভাবে প্রকাশ করতে চাই। কাজে এটা বলা যাবে না, তবে খুব সহজও হবে না আগে যেভাবে করে গেছে। কারণ এই সরকারের পদগুলো অনেক কণ্টকাকীর্ণ করে ফেলেছে চাঁদাবাজি। জি চাঁদাবাজি। আরেকটা কথা বলতে বলি, অবাক হয়ে গিয়ে দেখলাম যে হেলমেট বাহিনী আপনার 2018-র এই যে কি বলে এই যে বাচ্চাদের নিরাপদ সড়ক আন্দোলনে যে হেলমেট বাহিনী নেমেছিল, সে একই হেলমেট বাহিনী আবার আলিয়া মাদ্রাসার সামনে, বাহিনী না, কয়েকজন। তাহলে কি ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে কিনা এরকম মনে হচ্ছে কি এখন? তাহলে কি ইতিহাস থেকে আসলে কি আমরা শিক্ষা নিই নাকি? না, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকেও শিক্ষা নেয় না, সেটা কমন কথা। তা আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত গুলো, যেমন দেখেন ঘটনা কিন্তু ঘটছে একটা, এখন মানুষ কিভাবে আড়লিত হয়েছে। হ্যাঁ, সুতরাং এটা আমার মনে হয় যে খুব সহজে পার পাওয়া যাবে না। এই সমস্ত এই বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয়ে যায়। অবশ্যই। সুতরাং এই ছোটোখাটো ঘটনাগুলোকে যখন আপনাকে মানে এটা একটা খুব ভালো টার্ম ব্যবহার করা হয়, কানেক্টিং দি ডটস, অর্থাৎ এই ছোটো ছোটো ঘটনাগুলোকে সামনে নিয়ে আসবেন।
জি, ধন্যবাদ। স্যার, আমরা গত কিছুদিন আগে দেখলাম রয়ের প্রধান আমাদের দেশে আসছে ৪ জন সদস্য নিয়ে। তো আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে বাংলাদেশের ইস্যু নিয়ে ভারতের কি আসলে সেই সাউথ ব্লক কি সক্রিয় হয়েছে? এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমরা দেখছি দীর্ঘ ২ বছর কিন্তু এই বলেন বা যোগাযোগটা ওইভাবে বিচ্ছিন্নই দেখেছিলাম। কিন্তু আবারও দেখছি এমনকি সক্রিয় হয়েছে কিনা আপনার মতে কি হয়? আমার বলতে কষ্ট হচ্ছে জি, যে বিএনপি আন্ডার জিয়াউর রহমান, বিএনপি আন্ডার বেগম খালেদা জিয়া আর বর্তমানে এক না। আচ্ছা। 91 থেকে শুরু হয়, মোটামুটি রূপান্তর শুরু হয়। আমি ভারত বিরোধী হওয়ার দরকার নেই, শুধু বাংলাদেশের স্বার্থ যাতে বিসর্জন নাই সেই জন্য স্ট্যান্ড নেওয়া। নিজের স্বার্থটা বুঝে নিলেন। রাইট, দ্যাটস ইট। কারণ ভারত তো চেষ্টা করবেই আমাদেরকে আমাদের উপর দিয়ে ইয়ে করার জন্য। মানে বিগত সরকার শেখ হাসিনার বিখ্যাত উক্তি, সরল উক্তি বলেন, গরল উক্তি বলেন, যে ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। জি। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একবার দিয়ে দিলে সেটা থেকে বের হওয়া খুব মুশকিল হবে। অবশ্যই। তো সর্বশেষ সরকারের যে প্রেস নোটটা দিয়েছে হাসিনার বা আওয়ামী লীগের ওই যে সম্মেলনের ব্যাপারে, তো সেটা নোটটা খুব ভালো হয়েছে বলে আমার মনে হয়। আমরা কেন যেন মনে হলো যে একটু মাথা খাড়া করে দাঁড়িয়েছি। আর অন্তর্বর্তীকারী সরকারের সময় অনেকে অনেক কথা বলতে পারে। আচ্ছা, এই জায়গাটা বলে রাখি, অন্তর্বর্তী সরকারকে সহায়তা করেনি বিএনপি, সোজা কথা। অথচ আমার মনে হয়েছে যে যদি বিএনপি যদি সহায়তা করত তাহলে তাদের অনেক কাজ সহজ হইত, এগিয়ে রাখতো আরো। রেখে যেত। এবং প্রফেসর ইউনূসের যে বিভিন্ন জায়গার যে তার যে পাবেন। গ্রহণযোগ্যতাটা, সেটা দেশের কাজে লাগাতে পারত। কিন্তু 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন, 7 তারিখে আপনি পল্টনে নির্বাচন করে বললেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ভাবটা এমন যেন হচ্ছে মসজিদের ইমাম পালায় গেছে, বিচারক পালায় গেছে, ব্যাংকের লোক পালায় গেছে, আর ওনারা তো পালায় গেছে নাই। জি। তো সেটাকে একটু বিন্যাস না করে কি এটা সম্ভব ছিল? না। কিন্তু দুর্ভাগ্য বিষয় সেটা করে নাই। সেই জন্য কিন্তু আমরা অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সামনে পড়ছি এবং সামনের দিনগুলো আরো কঠিন হতে পারে। জি। স্যার, আরো একটা বিষয় জানতে চাচ্ছি, বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিতে? বাংলাদেশ ভারতের সম্পর্ক, আপনি 1971 সালে ভারতের সাহায্য যেটা করছিল সেটাকে আপনি দয়া দাক্ষিণ্য মনে করবেন না, এটা তাদের প্রয়োজনে। ইন্দিরা গান্ধী বলেছিলেন 1000 সালকে বদলা লিয়া। জি। এটা তো সত্যি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর এটা সবচেয়ে সর্বশেষ উচ্চারণ হচ্ছে এই যে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যেটা বলছেন, সত্য সবসময় সত্যই থাকে। রাইট। এখন আমি মির্জা ফখরুল ইসলাম নবীর একটা কথা আমার খুব লাগে, অন্যজন বললে আমার এত লাগতো না। আচ্ছা। তো উনি বলছেন যে এই যে উনি তো একটা কবিতা আবৃত্তি করেন, তো আবৃত্তি স্বরে বলেন ভারত আমাদের বন্ধু। তো কতটুকু বন্ধু সেটা আমি জানি না। বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী, এটা কোনো সন্দেহ নেই। আরেকটা এই জায়গায় প্রায় বলে প্রতিবেশী বদলানো যায় না। অবশ্যই প্রতিবেশী বদলা যায়, নিজের থেকেই বদলে যায়। কিভাবে? না, আচরণের কথা। না, আচরণ তো পরে। আপনি ভূখণ্ডগত পরিবর্তন হয় না। যুগোস্লাভিয়া ভেঙে 6টা রাষ্ট্র হয়েছে, চেকোস্লোভাকিয়া ভেঙে 2টা রাষ্ট্র হয়েছে, আচ্ছা, আচ্ছা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 16টা রাষ্ট্র হয়েছে। তো তাহলে কি রাষ্ট্র মানে প্রতিবেশী পরিবর্তন হয় না? অবশ্যই, অবশ্যই। সময়ের ব্যবধানে এটা হয়। সুতরাং এটা বলা যাবে না। আমরা এগুলো অতি কথন আমাদের দরকার নেই। ভারত, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, আমি আমার রাষ্ট্রের মর্যাদা নিয়ে থাকবো। অবশ্যই। আর আপনি দেখেন আস্তে আস্তে ভারতের সাথে, ভারতের কোনো কিছু আমাদের জন্য কি বিনা পয়সায় আসে নাকি? না। বিনা পয়সায় আসে না। না। এবং আমি এইটুকু বলতে পারি, আমার কাছে খুব কষ্ট লাগে, ওখান থেকে আমরা পণ্য নিয়ে, তার নিম্নমানের পণ্য আমাদের এখানে সরবরাহ করে। আমি সেদিন দেখলাম যে কি একটা পণ্য বোধহয় ফেরত পাঠাইছে, যেটা গুণগত মান ঠিক নাই।
কিন্তু আমরা এটা করতে পারি নাই, আর আমরা তাদেরকে সব দিয়ে দিয়েছি। ভাগ্য বলো শেখ হাসিনা চলে গেছে, নাইলে এই যে এখনো যে রেল করিডোর, আল্লাহ, এই করিডোর আপনার মনে আছে মশিউর রহমান সাহেব, উনি অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, উনি বলছিলেন যে যে ওনাদের কাছ থেকে মানে টোল নেওয়াটা অসভ্যতা। আল্লাহ, চিন্তা করে দেখেন। আর আমাদেরকে, আমাদের দেশের কোনো, আমাদের প্রাণের অনেক সামগ্রী পুরো ভারতে যায়, তো সেটা নিয়ে তার এন্টি ডাম্পিং লয়ের আন্ডারে বিভিন্ন টারিফ উপটারিফ দিয়ে ওগুলো ঠিকমতো প্রবাসীকার দেয় না। জি, কিন্তু আমাদের এ নিয়ে কোনো পর্যালোচনা নেই, কোনো আলোচনা নেই। এই আপনি এই যে আপনার ইয়েটা আছে কি, সেন্টার ফর পলিসি ডায়ালগ আছে না, তারা ইকোনমিক এই বিষয় নিয়ে আলোচনা করে, থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু এই থিঙ্ক ট্যাঙ্কের নিয়ে, এটা নিয়ে তেমন আলোচনা আমি দেখি না, আমার চোখে পড়ে নাই, হয়তো করতে পারে, এবং এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। অবশ্যই। তা আমরা যখন বুঝতে পারবো যে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো নির্ভর করবে উভয়ের উপরে, আমি কেমন আপনার সাথে আচরণ করি, বা আপনি আমাকে কতটুকু কত ভালো আচরণ করেন, একপক্ষিক আচরণ হয় না, কোনো সম্পর্কই একপাক্ষিক হয় না। আর আন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে একটা তো সেটা তো হতেই হবে, আর হচ্ছে কোনো সম্পর্কই স্থায়ী নয়। আপনি দেখেন ভিয়েতনামের কথা চিন্তা করে দেখেন, যে ভিয়েতনামের উপরে এত টনকে টন বোমা ফেলছে, কেমিক্যাল অরেঞ্জ ব্যবহার করেছে, যেখানে এখনো ফসল উৎপন্ন হয় না, সেই ভিয়েতনামের সাথে এখন সম্পর্ক হচ্ছে আমেরিকার কত ভালো বাণিজ্যিক সম্পর্ক, কারণ ওই ভূ রাজনৈতিক পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। জাপানের দিকেও, জাপানের অবস্থা দেখে বোমা মারছিল, এখন জাপান তাদের মিত্র। সো এইগুলো কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এবং আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় এই জন্য ঘুরে ফিরে খালি ৭১ একটা অর্জন হয়েছে, ভালো কথা, আমরা একটা স্বকীয়তা পেয়েছি, কিন্তু সেই ৭১ ভেজে পানি খাওয়ার সুযোগ নাই না। এরপরে আমাদের আড়াই প্রজন্ম এসে গেছে, অবশ্যই, আর আমরা খালি ৭১ নিয়ে পড়ে আছি, পিছিয়ে পিছিয়ে এটা আমার খালি বিজেপি। এবং এই সরকার, মানে বর্তমানে সরকার আমার সবচেয়ে কষ্ট লাগলো, হঠাৎ করে তারা আবার ৭১ প্রীতি বেড়ে গেল। যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এবং শরবত খাওয়ায় মোটামুটি আওয়ামী লীগ তার ক্ষমতাকে এত দীর্ঘায়িত করলো, সেই শরবত আবার নিজেরা পান করছেন, আমাদেরকে পান করার চেষ্টা করছেন, কষ্ট লাগে। জি স্যার, আপনার মূল্যবান সময় এবং চমৎকার আলোচনার জন্য বা বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে গ্রিন লিভের তরফ থেকে। আপনাকে অসংখ্য মোবারকবাদ, কৃতজ্ঞতা। দর্শক শ্রোতা মণ্ডলী, আমি চেষ্টা করি যে নির্মোহভাবে একটা জিনিসের পর্যালোচনা করার জন্যে। আপনারা একটু চিন্তা করবেন, কারণ আমার কাছে জাতি হিসেবে আমরা খুব কম চিন্তা শক্তির জনগোষ্ঠীতে পরিণত হচ্ছি দ্রুত। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।